ওকে, সো লাস্ট ক্লাসে আমরা কোরিলেশন এবং রেগ্রেশন শুরু করেছিলাম। আমরা লাস্ট ক্লাসে কোরিলেশন বের করে দেখিয়েছিলাম। আশা করি আপনারা প্র্যাকটিস করেছেন। প্র্যাকটিস করলে ভালো, না করলেও প্র্যাকটিস করবেন। সো আজকে আমরা রেগ্রেশনের অংশটুকু দেখব। সো আমরা বলেছিলাম যে কোরিলেশন মানে হচ্ছে দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ আছে কিনা সেটা দেখা, দেন থাকলে সেটা পজিটিভ নাকি নেগেটিভ, আবার পজিটিভ অথবা নেগেটিভ থাকলে সেটা কতটুকু স্ট্রং বা উইক বা মডারেট সেটা চেক করা। ঠিক আছে। তো আমরা এই রেঞ্জটা গত ক্লাসে শিখেছিলাম যে আপনাদের মনে রাখতে হবে ইন্টারপ্রিটেশন করার সময় রিলেশনশিপটা হলে কি রকম আছে, পজিটিভ নেগেটিভ স্ট্রেংথ। দেন আমরা ক্যারেক্টারিস্টিক্স পড়েছিলাম অ্যাজ এ থিওরি, এবং আমরা এই আর এর ফর্মুলা দিয়ে আমরা অঙ্ক করেছিলাম, এক্সাম্পল করেছিলাম আমরা দিস এক্সাম্পল 13.1 সেলফ রিভিউ। আশা করি সবাই ভিডিও দেখেছেন। ওকে, সো এই এক্সাম্পল আমরা বাসায় প্র্যাকটিস করতে বলেছিলাম, কোডটা তো ভালো। সো দেন আমরা হচ্ছে রেগ্রেশন অ্যানালাইসিস। So regression is simple definition, regression equation that express the linear relationship between two variables. So দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ দেখায় রেগ্রেশন ইকুয়েশন। ঠিক আছে, তো আমরা ডিরেক্ট ইকুয়েশনে চলে যাচ্ছি, যে আমাদের ইকুয়েশনের ফর্ম y ইকুয়াল টু a প্লাস bx, দিস ইজ দ্য ইকুয়েশন। ঠিক আছে, y হ্যাট অবশ্য বলা আছে, হ্যাট দিলে ভালো, না দিলে আছে, না দিলে সমস্যা নেই, a প্লাস bx। সো দিস ইজ দ্য এস্টিমেটেড ইকুয়েশন। ওকে, সেখানে আমাদের এ এবং বি এর মানটা বের করতে হবে, তাহলে আমাদের ইকুয়েশনটা সলভ হবে। সো এক্স এর মান এবং ওয়াই এর মান দেওয়া থাকবে, লাস্ট ক্লাসে আমরা যেমন আর বের করেছিলাম সেখান থেকে সেইভাবে আমাদের এ এবং বি এর মান বের করতে হবে, দেন এখানে বসালেই আমাদের ইকুয়েশনটা আমরা পেয়ে যাব। সেখানে দুইটা বিষয় এ এবং বি বলতে কি বোঝায় সেটা আগে আমরা বুঝি, কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, দেন আমাদের ইয়েতে যেতে হবে। ঠিক আছে, তো রেগ্রেশন ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স। সো নর্মালি বি হলো, যদি আমাদের এক্স না থাকে তাহলে কি হবে, আসলে এ হলো এক্স না থাকে তাহলে কি হবে, আর বি হলো এক্স এক ইউনিট বাড়লে ওয়াই কি পরিমাণ বাড়বে বা কমবে। ঠিক আছে, যেমন মনে করেন আমরা জানি যে জমিতে যদি আমরা সার দেই তাহলে ধান বাড়তে পারে, তাই না? সো এখানে ধরেন ওয়াই হলো অ্যামাউন্ট অফ প্রোডাকশন, ফর এক্সাম্পল পেডি, এক্স ইকাল টু ফর অ্যামাউন্ট অফ ফার্টিলাইজার। সো ওয়াই ইকাল টু এ প্লাস বি এক্স। তো এখন আমাদের এ বলতে বোঝায় কি, এ হচ্ছে যদি আমরা জমিতে এক ইউনিটও সার না দেই তাহলে কি ধান হবে? আছে ক্লাসে কেউ? স্যার আছে। হ্যাঁ, জমিতে যদি আমরা সার না দেই ধান হবে? স্যার ধান হলেও তুলনামূলক অনেক কম হবে বা নাও হতে পারে এরকম। কম হতে পারে, সার তো হবে, তাই তো? জি। সো এখানে এটা এ বলতে বোঝাচ্ছে জমিতে যদি আমরা সার না দেই, অর্থাৎ এক্স এর মান যদি জিরো হয় তাহলে ওয়াই ইকুয়াল টু হবে এ পরিমাণ। এন্ড এর পরিমাণ বলতে এখন জমির সাইজের উপর ডিপেন্ড করবে, বড় জমি হলে বেশি ধান হবে, ছোট জমি হলে কম ধান হবে, তাই না? কিছু না কিছু তো হবেই, সার না দিলেও ধান হবেই, জি জি। রাইট? ফর এক্সাম্পল ওয়াই হলো সিজিপিএ, আর এক্স হলো আপনি কতক্ষণ পড়াশোনা করেন। তাহলে এখন যদি আপনি পড়াশোনা না করেন তাহলে আপনার সিজিপিএ হবে কত? জি জি। হ্যাঁ, কি বললেন? রুনু রুনু আক্তার নাকি বলেন, কি বললেন? স্যার জিরো। না, জিরো হবে কেন? এখানে আমাদের ইকুয়েশন দেখতে হবে। দেখেন, আমরা ওয়াই ইকাল এ প্লাস বি এক্স, যদি এক্স এর মান জিরো হয় দ্যাট মিনস কোনো পড়াশোনা না করেন, তাহলে বি ইন্টু জিরো ইকাল টু জিরো, বাট এ প্লাস জিরো ইকাল টু এ। সো আপনি যদি পড়াশোনা না করেন তারপর আপনার গ্রেড হবে এ পরিমাণ। এ বলতে বুঝে এখন ফেলও হইতে পারে, 50, 10, শূন্য, যাই হোক যে কোনো কিছু হইতে পারে। সো এখানে আমাদের এ বলতে বুঝাচ্ছে যদি আমরা এক্স এর মান জিরো হয় তাহলে ওয়াই হবে এ পরিমাণ। ঠিক আছে, মনে করেন আপনার ওয়াই হলো সৌন্দর্য আর এক্স হলো মেকআপ। তো মেকআপ যদি না করেন, অর্থাৎ এক্স এর মান জিরো, বি ইন্টু জিরো মানে জিরো, তো
তাহলে সৌন্দর্য থাকবে আপনার এ পরিমাণ। মনে করেন ওয়াই হলো মোবাইলের চার্জ, আর এক্স হলো অ্যামাউন্ট অফ, কি বলে, স্পিকিং। কথা যদি না বলেন তাহলে মোবাইলের চার্জ ফুরাবে কতটুকু, এ পরিমাণ। হ্যাঁ, চার্জ কিন্তু ফুরাবে, কথা না বললেও চার্জ ফুরায়, বিভিন্ন অ্যাপ সেখানে ইনস্টল করা থাকে, তারা চার্জ খেতে থাকে। তাহলে এই বলতে বোঝাচ্ছে যদি আমাদের এক্স 0 হয় তাহলে ওয়াই হবে কতটুকু, সেটা বলতে বোঝায় এ। সো বোঝা গেল এই বলতে কি বোঝায়, যদি এক্স 0 হয় তাহলে ওয়াই কতটুকু হবে, সেটাই হচ্ছে এ। আমরা আবার বলতেছি, যদি আমরা জমিতে সার না দেই তাহলে ধান কিন্তু হবে এ ইউনিট। এখন এই এ এর মান 0 হইতে পারে, 1 কেজি হইতে পারে, 10 মণ হইতে পারে, 2 কুইন্টালও হতে পারে। ঠিক আছে, ডিপেন্ড অন সাইজ অফ দা ফিল্ড। দেন মনে করেন এখন আমরা বি বলতে কি বোঝায়। বি বলতে বোঝাচ্ছে যদি আমরা এক্স এর মানে 1 ইউনিট বাড়াই তাহলে ওয়াই কতটুকু চেঞ্জ হবে। ফর এক্সাম্পল, আপনি 1 ইউনিট সার দিলেন জমিতে, তাহলে ধান কতটুকু বাড়বে বা কতটুকু বাড়বে বা কমবে। হুম, সবাই ঘুমাইতেছে, যাই হোক। আমরা আবার বলতেছি, আমাদের যদি এক্স এর মান 1 ইউনিট চেঞ্জ হয়, এক্স এর মান যদি 1 ইউনিট বাড়ে, তাহলে ওয়াই ইকুয়াল টু হবে তখন কত, এ প্লাস বি, কারণ এক্স এর মান হলো 1। তাহলে আমরা যখন এক্স ছিল না তখনই আমাদের ইউনিট ছিল এ পরিমাণ। এখন যেহেতু এক্স 1 ইউনিট দিলাম, তাহলে আমাদের বাড়লো কতটুকু, বি পরিমাণ বাড়লো, কারণ এই পরিমাণ তো আগেই ছিল, সার না দিলে বা এক্স এর মান না বাড়বে। সো বি বলতে বোঝায় আমরা যদি 1 ইউনিট এক্স এর চেঞ্জ করি তাহলে ওয়াই ইনক্রিজ বা ডিক্রিজ করবে বি ইউনিট। আমরা যদি 1 ইউনিট মেকআপ করি তাহলে আমার সৌন্দর্য বাড়বে বি ইউনিট। আমি যদি 1 ঘন্টা বেশি পড়াশোনা করি আমার সিজিপিএ বাড়বে বি ইউনিট। ঠিক আছে। সো বি বলতে বোঝায় এক্স এর মান যদি 1 ইউনিট বাড়ে তাহলে ওয়াই কতটুকু চেঞ্জ হবে। হ্যাঁ, পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, প্লাস সাইন আসলে পজিটিভ, হ্যাঁ, আবার ওয়াই মাইনাস সাইন আসলে নেগেটিভ। সো কতটুকু চেঞ্জ হয় সেটা হচ্ছে বি বলতে বোঝায়। তো এইভাবে আমাদের ইন্টারপ্রেট করতে হবে এ এবং বি। এখন আমরা নর্মালি এ কে বলি আমরা ইন্টারসেপ্ট। হ্যাঁ, ইন্টারসেপ্ট অফ দ্য রিগ্রেশন ইকুয়েশন। আর বি কে বলা হয় রিগ্রেশন কোফিশিয়েন্ট। রিগ্রেশন কোফিশিয়েন্ট অনেক সময় স্লপও বলা হয়। ওকে, সো এই দুটো টার্ম মনে রাখতে হবে। আমরা বেসিক্যালি বি বি নিয়ে কাজ করি বেশি, আসলে কতটুকু চেঞ্জ হয় সেটাই আমরা দেখতে চাই। So, আমাদের বিটাকেই বেশি হাইলাইট করা হয়, ইন্টারসেপ্ট অত ইম্পর্টেন্ট না, বাট বি বা রিগ্রেশন কোফিশিয়েন্ট বেশি ইম্পর্টেন্ট। যখন আমরা আচ্ছা বি এর মান আমরা কিভাবে পাবো, বি সমান সমান আর ইন্টু এস ওয়াই বাই এস এক্স। তো গত ক্লাসে আমরা আর এর মান বের করেছিলাম, আশা করি সবার মনে আছে। সামেশন এক্স ওয়াই মাইনাস এন এক্স বার ওয়াই বার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান and sx and sy। সেটা ছিল আমাদের আর এর মান। So, আমরা এখানে বি এর মান বের করবো, আর এর মানটা এখানে বসাবো, দেন এস ওয়াই এর মান যেহেতু আমরা আগে বের করছি সেটা বসাবো, আর এস এক্স এর মান বসাবো, তাহলে আমরা বি এর মান পাবো। দেন এ সমান সমান হচ্ছে ওয়াই বার মাইনাস বি এক্স বার। তো এখানে আমরা ওয়াই বার এক্স বার দুটাই পেয়ে গেছি, সো ওয়াই বারের মান বসাবো, দেন উপর থেকে বি এর মান বসাবো, দেন এক্স বারের মান বসাবো, দেন বিয়োগ করলে আমরা এ এর মান পেয়ে যাব। ঠিক আছে, তো সেটাই এখন আমরা করতে যাচ্ছি। আশা করি সবাই ক্যালকুলেটর নিয়ে আসছেন এবং গত ক্লাসে যা আমরা শেখাইছি সেটা এখন বের করতে পারেন। তো ওই অঙ্কটা আমরা আবার করার চেষ্টা করি, গত ক্লাসে যারা আমরা করেছিলাম, দেখি এক্সাম্পলটা আছে কিনা নিচে। হ্যাঁ, সেই এক্সাম্পলটাই আছে এখানে, সেলফ রিভিউ 13(3). ওকে, তো দেখেন সিমিলার দেওয়া আছে। The owner of Harvard's furniture company was studying the relationship between sales and amount spent on advertising. The sales information for the last month is reported below. So দেওয়া আছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হলো 2, 4, 3, 4, and সেলস রেভিনিউ হলো 7, 3, 8, 10। এবং আমরা দেখেছিলাম যে লাস্ট ক্লাসে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো সেলস অ্যাডভার্টাইজিং এক্সপেন্স অ্যান্ড
dependent variable is the sales revenue. সো নর্মালি আমরা এক্স কে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলি আর ওয়াই কে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলি, আমরা গত ক্লাসে বলেছিলাম। সো এখানে বলছে ডিটারমাইন দ্য রিগ্রেশন ইকুয়েশন and then interpret the values of A and B and estimate the sales when 3 million is spent on advertising. সেই কোশ্চেনে আমাদের অ্যান্সার বের করতে হবে। ওকে, সো আমরা যদি একটা সাদা পেজ নেই, সো এই হলো আমাদের কোশ্চেন, দেখতে পাচ্ছেন তো আশা করি। তো এখন আমাদের রিগ্রেশন ইকুয়েশন বের করতে হবে, দেন এ আর বি এর মানটা ইন্টারপ্রেট করতে হবে, দেন যদি এক্স এর মান বা সেলস যদি 3 মিলিয়ন হয় তাহলে ওয়াই কত সেটা বের করতে হবে। ওকে, তো গত ক্লাসের মতোই আমরা করব, যে সাপোজ আমরা যদি লিখি হিয়ার, আচ্ছা আমরা লিখি এ নাম্বার, হ্যাঁ, উই নো রিগ্রেশন ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স, এটা হলো আমাদের ফর্মুলা। ঠিক আছে, এখন আমাদের এ এবং বি এর মান বের করতে হবে। মান, এটা তো আবার একটু লিখতে হবে কেবল মনোযোগে। সো বি সমান সমান আমরা জানি আর এস ওয়াই বাই এস এক্স, এটা হলো আমাদের ফর্মুলা। এইদিকে আমরা আরটা বের করে রাখবো, যে আর সমান সমান সামেশন এক্স ওয়াই মাইনাস এন এক্স বার ওয়াই বার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান এন এস এক্স এন এস ওয়াই। তো দেখেন, যারা গত ক্লাসে শিখেছেন আর এর মানটা বের করেন, আশা করি মনে আছে। আমাদের রিগ্রেশন মোডে যেতে হবে, 2 মার মুড প্রেস করে দেন রিগ্রেশন মোডে গিয়ে লিনিয়ারে ক্লিক করতে হবে, দেন ভ্যালুগুলো ইনপুট করতে হবে 2,7 m+, 1,3 m+, 3,8 m+, 4,10 m+। তো সেখান থেকে আমরা যেসব ভ্যালু দরকার, সামেশন প্রথমে দরকার সামেশন এক্স ওয়াই, সো আমরা জানি শিফট 1 প্রেস করে ডান দিকে গেলে আমরা সামেশন এক্স ওয়াই এর মান পাবো। সেই মানটা হচ্ছে ফর দিস ম্যাথ 81, দেন মাইনাস এন হলো 4, দেন ইন্টু এক্স বারের মান, তো আমাদের শিফট 2 ক্লিক করতে হবে, দেন 1 এক্স বার 2.5 ইন্টু ওয়াই বার, শিফট 2 আবার প্রেস করতে হবে, দেন ডান পাশে যেতে হবে, দেন 1-এ ক্লিক করে ইকুয়াল দিতে হবে, দিস ইজ 7। নিচে হলো 4 - 1 ইন্টু, আবার শিফট 2 প্রেস করে 3 নাম্বারটা হলো এস এক্স 1.29, 1.29 ইন্টু, আবার শিফট 2 প্রেস করে আবার ডান পাশে গেলে এস ওয়াই 3 নম্বরে, সেটা আমরা ক্লিক করে কল দেবো 2.94, 2.94। তো এগুলো যদি আমরা যোগ বিয়োগ করি আমরা,
81 minus 4 into 2.5 into 7 divided by 3 into 1.29 into 2.94. And this is equal to 0.967। আমরা মিনিমাম 3 দশমিক ঘর পর্যন্ত নিব, ঠিক আছে। সো দিস ইজ দ্য আর এর মান আমরা পেলাম। আমরা গতলা শিখেছিলাম আর এর মান 9.967 মিনস there is a strong positive correlation between advertising expense and sales revenue। আচ্ছা ঠিক আছে, গত ক্লাসে আমরা একটা জিনিস মিস করে গেছি, এটা হচ্ছে কোফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন। সো কোফিশিয়েন্ট অফ ডিটারমিনেশনটা আমরা আজকে বের করে দেখাচ্ছি। এখানেই আমরা বের করতেছি। এখানে যদিও চাই নাই, তবু আমরা আগে দেখে রাখি, পরীক্ষা যদি আবার দিয়ে ফেলি পরে তো ভুলে যাবো। সো কোফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন, কোফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন সেটা হলো আর স্কোয়ার। আর এর মানটাকে স্কোয়ার করলে আমরা এটা পেয়ে যাব। সো আর স্কোয়ার ইকুয়াল টু 0. এখানে ফর দিস ম্যাথ 967। এটা আমরা যদি স্কোয়ার করি 0.967 স্কোয়ার, দিস ইজ ইকুয়াল টু 0.935। তো নর্মালি এটাকে আমরা পার্সেন্টেজে লিখি, সেটা যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে যেটা আসবে সেটা হলো পার্সেন্ট। সো দিস ইজ 93.50%। ঠিক আছে, এটা পার্সেন্টেজে লিখতে হয়, এই জন্য আমরা এটা পার্সেন্টেজে লিখবো। সো 93.50%। সো এটা হলো কোফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন। আমরা যদি কোরিলেশন বা কোফিশিয়েন্ট অফ কোরিলেশনকে স্কয়ার করি তাহলে কোফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন পেয়ে যাই। তো এটার ইন্টারপ্রিটেশনটা কি সেটা আমি এখানে লিখে দিচ্ছি নিচে। আশা করি সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিন। সো আর স্কোয়ার আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 93.50% মিনস 93.50% of the variation of sales revenue can be explained by the advertising expense। ঠিক আছে, এটা অর্থ বোঝাচ্ছে যে 93% অফ ভেরিয়েশন অফ সেলস রেভিনিউ ক্যান বি এক্সপ্লেন বাই দ্য অ্যাডভার্টাইজিং। অর্থাৎ অ্যাডভার্টাইজ দিলে, অ্যাডভার্টাইজ দেওয়ার কারণে 93% সেলস আগে চেঞ্জ হয়। সো আমরা যেহেতু এখানে দেখতেছিলাম যে আসলে ম্যানেজার দেখতে চাচ্ছে যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সের সাথে সেলস রেভিনিউ কোনো সম্পর্ক আছে কিনা, থাকলে সে হয়তো ইনভেস্ট করবে আরো বেশি। তো দেখা যাচ্ছে যে 93% চেঞ্জ হচ্ছে এই অ্যাডভার্টাইজিং এর কারণে। অর্থাৎ তার সেল যদি বাড়ে সেটা হচ্ছে 93% এই অ্যাডভার্টাইজ দেওয়ার কারণে, আর বাকি 7% অ্যাডভার্টাইজ না দেখে মানুষ কিনতে পারে। তো যখন দেখবে যে 93% চেঞ্জ হচ্ছে অ্যাডভার্টাইজ দেওয়ার কারণে, তাহলে তো সে অবশ্যই আরো বেশি ইনভেস্ট করবে যদি সে বেশি প্রফিট পেতে চায়। সিমিলারলি যদি আমাদের জমিতে ধান সারের ক্ষেত্রে হয়ে থাকে, সেক্ষেত্রে ঘটনাটা সেম। যদি দেখা যায় 93% চেঞ্জ হচ্ছে জমিতে সার দেওয়ার কারণে, তাহলে অবশ্যই আমরা সারের অ্যামাউন্ট বাড়াবো। আবার বেশি বাড়ানো যাবে না, নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত দেওয়া যেতে পারে।
তাহলে বোঝা গেল কোফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন কিভাবে আমরা বের করব এবং তার ইন্টারপ্রিটেশন। কেউ কথা বলে না কেন? লাইন দিয়ে ঘুমাই পড়ছে। আজকে তারা রেকর্ড টেকর্ড দিব না, ঠিক আছে? সবাই যদি ক্লাসে মনোযোগ দিয়ে শুনতেছে, কোনো কথা বলে না, তাহলে আর রেকর্ড মনে দরকার নেই, তাই না? আছি স্যার, আছি। এটা যেহেতু আছেন, তাহলে তার রেকর্ড তো দরকার নেই, কারণ আপনাদের কোনো স্যার তো রেকর্ড দেয় না। স্যার। এটা পড়ে নিতে পারবেন আশা করি। সো দেন তাহলে আমরা কোফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন বাদ দিয়ে আমরা এই অঙ্কে চলে যাচ্ছি। আমাদের এগুলো আমরা এখন মুছে ফেলি এটা। তো আমার এখানে আর এর মান ছিল এখানে, এখন আমরা আর এর মান এবং এস ওয়াই এস এক্স এর মান বসাই দিব। তাহলে আমরা বি এর মান পাবো। সো আর এর মান পেয়েছি আমরা ফর দিস ম্যাথ 0.967 ইন্টু এস ওয়াই। দেখেন আমাদের এস ওয়াই কোনটা, নিচে হলো এস ওয়াই। সো দিস ইজ এস ওয়াই 2.96। সেটা আমরা বসাই দিব 2.94। দেন এস এক্স হলো নিচেরটা 1.29। যদি আমরা যোগ বিয়োগ করি, 0.967 ইন্টু 2.94 divided by 1.29. So this is equal to 2.204. So আমরা বি এর মান পেয়ে গেলাম। দেন হচ্ছে এ এর মান, and a equal to y bar minus bx bar. So আমরা y বার মান বেস 7 মাইনাস বি এর মান হলো 2.204 ইন্টু এক্স বার এর মান পাচ্ছি 2.5। সো 2.5। সো যোগ বিয়োগ করলে 7 মাইনাস 2.204 ইন্টু 2.5। সো যোগ বিয়োগ করলে পেলাম 1.49। সো এ এবং এর মান পেয়ে গেলাম। সো আমাদের এখন রেগ্রেশন ইকুয়েশনের মানটা বসা দিতে হবে। So the y equal to a plus bx. So this is equal to এর মান হলো 1.49 plus 2.204 x. Okay, this is the required regression equation. ঠিক আছে, দিস ইজ নাম্বার এ। বুঝা গেল কিভাবে আমরা পেলাম? জি স্যার। সেভাবে আমাদের এ এবং বি এর মানটা বের করে দেন ইকুয়েশনে বসালে আমরা রেগ্রেশন ইকুয়েশন ডিটারমাইন করলাম। এই ডিটারমাইন যাই হোক পেয়ে গেলাম এস্টিমেট, যেটাই বললাম। সো আমরা এ না কি বলে রেগ্রেশন ইকুয়েশন পেয়ে, এখন বলছে বি নাম্বার ইন্টারপ্রেট দ্য ভ্যালুজ অফ এ এন্ড বি। সো আমরা এ এবং বি পেলাম, সেটা বলতে কি বোঝায় সেটা এখন ইন্টারপ্রেট করতে হবে।
তো সেটা আমরা করার চেষ্টা করতেছি। এখানে আমরা দেখতেছি সো বি নাম্বার interpretation. Here A equal to 1.49 means if there are no say advertising expense, the advertising expense না থাকে, then the sales revenue will be, এর মান হচ্ছে 1.49, হ্যাঁ এটা হচ্ছে $1,000,000, এত ডলার মিলিয়ন, ডলার কোটি ডলার মিলিয়ন। সো 1.49 মিনস যদি কোনো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স না থাকে, অর্থাৎ অ্যাডভার্টাইজ যদি না করে, তাহলে তার সেলস হবে $1.49 মিলিয়ন অ্যাডভার্টাইজ ছাড়াই। দেন এখন আমাদের বি বলতে কি বোঝায়? and b equal to 2.204 means if the advertising expense increased by 1 unit, হ্যাঁ 1 ইউনিট যদি মানে $1,000,000, তো আমরা $1,000,000 লিখবো। $1 million increased by $1 million, then the sales revenue will be increased by 2.204 million. বোঝা গেল? বি বলতে কি বোঝায়? যদি আমাদের অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 1 ইউনিট বাড়ে, তাহলে আমাদের সেলস রেভিনিউ বাড়বে $2.20 মিলিয়ন। সো $1 মিলিয়ন অ্যাডভার্টাইজ দিলে 2 মিলিয়ন ইনক্রিজ করবে তার সেলস। আর যদি কোনো সেলস অ্যাডভার্টাইজিং না থাকে, তার সেলস হবে 1.49 মিলিয়ন। ঠিক আছে, আমরা এই ইনক্রিজ লিখলাম কেন এখানে? ঠিক আছে, এখানে ইনক্রিজ লিখলাম কেন? কারণ হচ্ছে আমাদের এই যে সাইনটা আসছে পজিটিভ, দেখেন আমাদের তো ইকুয়েশনটা ডিলিট করে দিছি, a প্লাস বি এক্স ছিল তাই না? সেখানে সাইন কিন্তু ছিল a। যদি ওখানে বি এর মানটা নেগেটিভ আসতো, তাহলে আমরা বলতাম এখানে আবার ডিক্রিজ। ওকে, সবসময় ইনক্রিজ করবে কোনো কথা নাই। তো বি এর মান এটা যদি মাইনাস আসতে, এই জায়গায় বি এর সামনে বি ইকুয়াল টু -2.2004 হইতো, তাহলে আমরা লিখতাম ডিক্রিজ বাই 1 মিলিয়ন, এত বিলিয়ন ডলার। বুঝা গেল? সো এ এর মানও নেগেটিভ আসতে পারে, বি এর মানও নেগেটিভ আসতে পারে। সো এটা নিয়ে আবার ভয় পাওয়ার কোনো কারণ নাই। তখন আমরা ইনক্রিজের জায়গায় তখন ডিক্রিজ লিখবো। তাহলে বুঝা গেল এ এবং বি এর ইন্টারপ্রিটেশন। হ্যাঁ, জি স্যার। জি স্যার, বুঝা গেছে। জি স্যার। তো আমরা হচ্ছে সি নাম্বারে, তাহলে এটা আমরা মুছে ফেলতেছি। সি নাম্বারে বলছে estimate sales when 3 million is spent on advertising. So when advertising
হলে এক্স ইকুয়াল টু $3 million, then sales revenue y equal to, আমাদের ইকুয়েশন ছিল কত, 1.49 প্লাস 2.204x। এখানে আমরা কি করব, এক্স এর মান বসাই দিব, 1.49 প্লাস 2.204 ইন্টু এক্স এর মান হলো 3। আচ্ছা, এটা যদি আমরা যোগ বিয়োগ করি, 1.49 plus 2.204 into 3. So this is 8.102. আমাদের যেহেতু মিলিয়ন ডলার, আমরা ডলার মিলিয়ন লিখব। সো এক্স এর মান যদি 3 মিলিয়ন হয়, তাহলে আমাদের সেলস রেভিনিউ বা সেলস ওয়াই হবে $8.102 million। তাহলে বোঝা গেল কিভাবে আমরা এক্স এর মান দেওয়া থাকলে ওয়াই এর মান বের করব। জি স্যার। সো আশা করি প্র্যাকটিস করবেন। আমরা এখন দেখি যদি লেখা হয়ে থাকে, আমরা এটা তাহলে মুছে দিচ্ছি। তো আমরা এখানে এখন পড়াইলাম, এখানে কিছু কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন 13 নাম্বার, ডিটারমাইন দ্য রেগুলেশন ইকুয়েশন, ডিটারমাইন দ্য ভ্যালু অফ ওয়াই হেড ওয়েন এক্স ইকুয়াল টু 7, 6 এর মান 7 বের করবেন, প্র্যাকটিস করবেন সব জায়গায় কথাবার্তা। যেমন আমাদের পরীক্ষা কিন্তু এই ধরনের কোশ্চেন থাকতে পারে, ড্র এ স্কেলার ডায়াগ্রাম। সো স্কেলার ডায়াগ্রাম কিভাবে ড্র করে আমরা লাস্ট ক্লাসে শিখছি। কম্পিউট দ্য কোফিশিয়েন্ট অফ কোরিলেশন বা কোরিলেশন কোফিশিয়েন্ট আর এর মান বের করো। ডিটারমাইন দ্য রিগ্রেশন ইকুয়েশন, বের করো y ইকুয়াল টু a প্লাস b x, a এবং b এর মান বের করো। পরে স্মল কোম্পানি হবে এত সেলস, এস্টিমেট দ্য আর্নিংস। সো সেলস দেওয়া আছে, এক্স এর মান $50 মিলিয়ন দেওয়া আছে। সো আর্নিংস কত হবে সেটা বের করতে হবে। ঠিক আছে, সব অঙ্ক একই ধরনের। কম্পিউট ড্র স্কয়ার ডায়াগ্রাম, সো এখানে এক্স এবং ওয়াই দেওয়া আছে। কম্পিউট কোরিলেশন কোফিশিয়েন্ট, রাইট এ ব্রিফ ফাইন্ডিংস ফ্রম এ বি এন্ড সি। পার্ট বি এন্ড সি, এখানে এ বি হওয়ার কথা, যাই হোক এবং সি নাম্বারতে আনসার ইউর নাকি কিভাবে লিখবে। সে বি হওয়ার কথা, সে মানে স্কয়ার ডায়াগ্রামের কি পাইছেন, সেটা পজিটিভ না নেগেটিভ রিলেশন সেটা দেখা বলতে হবে। আর বি নাম্বার হচ্ছে আর বলতে কি বোঝায় সেটা বের করতে হবে। দেন এটার মধ্যে রেগুলেশন ইকুয়েশন সেটা বের করতে হবে। দেন ফর এ ফান্ড অফ $40 million, তার মানে এক্স মানে 400 million, সো ওয়াই ইকুয়াল টু কত সেটা বের করতে হবে। তো এই ধরনের কোশ্চেন থাকবে আমাদের একটা। আমরা বলতেছি এটা কিন্তু থিওরি পরীক্ষা, আপনাদের মিড টার্ম পরীক্ষা সেখানেও আসতে যাচ্ছে। কত আপনাদের মনে হয় 8 মার্কস না? হ্যাঁ, তো এই চ্যাপ্টার থেকে 8 মার্কস থাকবে। সো রেগ্রেশন ইকুয়েশন বুঝেন নাই বা কিছু বুঝতে চান এমন কেউ আছেন? বুঝতে পেরেছেন? আমরা কিন্তু বলছিলাম যে আপনাদের কিন্তু রেসপন্স করতে হবে, যত বেশি রেসপন্স করবেন মার্কস তত বাড়বে। যারা স্যার চুপচাপ বুঝতে থাকবেন পারছি তাদের স্যার, মার্কস কমে প্র্যাকটিস যাবে। করলে মনে হয় ভালো হবে আরো। হ্যাঁ, প্র্যাকটিস তো আপনি করছেন, কত ক্লাস প্র্যাকটিস করছেন? স্যার করেন। কালকে বাসায় আসছি তো ওই জন্য স্যার করা হয়নি, কালকে আর কি সময় পাই নাই। ওইটাই তো, সময় বাসায় যাবেন, সময় পাবেন কিভাবে, এখন তো আবার ঈদ করা লাগবে, ছবি টবি তুলবেন, পাঞ্জাবি টাঞ্জাবি কিনবেন, তারপর ঘুরতে বেরোবেন, আর সময় কই, সময় শেষ। এবার সো আমরা আমাদের মিড টার্ম পরীক্ষার সিলেবাস এখানেই শেষ করতেছি। যদি আপনাদের পরীক্ষা হওয়ার কথা ঈদের পরে, তাই না? তো আপনারা এগুলো করতে থাকবেন। আমরা সিলেবাসটা বলে দিচ্ছি ফর মিড টার্ম এক্সামিনেশন। হ্যাঁ, সময়ের মতো পড়তে থাকবেন। মিড টার্ম মার্কস
distribution. So total marks হলো 25, তাই না? তো আমাদের এখানে 4টা কোশ্চেন থাকবে ফ্রম 4 কোশ্চেন্স। You have to answer any 3 including same number 1, right? সেটা তো আপনাদের ফরম্যাট আপনারা আমার থেকে ভালো জানেন। তো এখন 1 নাম্বার কোশ্চেন থাকবে আমাদের, 1 নাম্বারে থাকবে চ্যাপ্টার 1, introduction to statistics. সো আমরা এখানে এটা কত 9 মার্কস, তাই না? 9 মার্কস। এখানে এভাবে মার্কস ডিস্ট্রিবিউশন থাকবে 2 প্লাস 3 প্লাস 2 প্লাস 4 এরকম, ঠিক আছে? তো এখানে 3টা অ্যান্সার করতে হবে। এ সো এ প্লাস বি প্লাস সি, 3টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, ঠিক আছে? এই জায়গায় তো এখানে আমরা কি কি পড়াইছিলাম, আমরা ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স চ্যাপ্টারে আমরা যে শীট দিয়ে দিয়েছিলাম, আশা করি সবাই পেয়ে গেছেন, তো সেগুলা পড়বেন। ঠিক আছে, সো এখানে আমরা স্ট্যাটিস্টিক্স এর ডেফিনেশন পড়েছিলাম, তারপরে ইউজ অফ স্ট্যাটিস্টিক্স পড়েছিলাম, টাইপস অফ স্ট্যাটিস্টিক্স পড়েছিলাম, পপুলেশন স্যাম্পল পড়েছিলাম, স্যাম্পল নেওয়ার রিজন পড়েছিলাম, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট বিটুইন পপুলেশন এবং স্যাম্পল, ভেরিয়েবলস পড়েছিলাম, লেভেল অফ মেজারমেন্ট পড়েছিলাম। আমরা কিন্তু বলেছিলাম লেভেল অফ মেজারমেন্ট, হ্যাঁ, যে আই কালার একটা দিয়ে দিলাম, যে আই কালার কোন লেভেলের মধ্যে, নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল আপনাকে তখন লিখতে হবে, ঠিক আছে? দেন আমরা ডাটা কালেকশনে পড়েছিলাম প্রাইমারি ডাটা এন্ড সেকেন্ডারি ডাটা, তাদের মধ্যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে? দেন তাদের মধ্যে কম্পারিজন। সো এই টপিক বা এটা পড়বেন, এখান থেকে আপনার প্রথম কোশ্চেন কমন পাবেন, ঠিক আছে? তবে থিওরি বলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, সঠিক লিখবেন, সুন্দর মতো লিখবেন, আমাদের কিন্তু ফুল মার্কসই পাবেন। সো এখানে মনে হয় 4 পেজ আছে, সো 4 পেজ সুন্দর মতো পড়বেন, মুখস্থ করতে হবে এমন কোনো কথা নাই, বুঝে বুঝে লিখবেন, ঠিক আছে? সঠিক নিয়মে লিখবেন, তাহলে আপনারা ফুল মার্কস পেয়ে যাবেন। So this is number A. Number 2, chapter 2. The organization and presentation. সেখানে হলো 8 মার্কস, 2 প্লাস 6। সো এখানে এ প্লাস বি থাকবে। সেখানে আমরা থিওরি বলতে থিওরি মনে দিয়ে দিয়েছিলাম শিট, হ্যাঁ থিওরি আমরা দিয়ে দিয়েছিলাম এই শিট। সেখানে ইউজ অফ অর্গানাইজেশন ডাটা প্রেজেন্টেশন এটা করতে পারেন, এবং আমরা বলেছিলাম আমরা গ্রাফের মধ্যে পার্থক্য কি কি, বার চার্টের সাথে হিস্টোগ্রামের পার্থক্য, ফ্রিকোয়েন্সি কার্ভের সাথে ফ্রিকোয়েন্সি পলিগনের পার্থক্য, এগুলো কিন্তু আমরা বলেছিলাম ক্লাসের মধ্যে।
দেন আমরা বলেছিলি যে আমরা ডাটা দিয়ে দিব, সেখান থেকে আপনাকে বার চার্ট পাই চার্ট ড্র করতে হতে পারে, অথবা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কিভাবে তৈরি হয় সেটা আমরা দিতে পারি, ডাটা দিয়ে দিতে পারি, সেখান থেকে আপনি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করতে পারেন। অথবা এই টেবিল আমি দিয়ে দিলাম, সেখান থেকে আপনি হিস্টোগ্রাম বা ফ্রিকোয়েন্সি কার্ভ বা ফ্রিকোয়েন্সি কার্ভ ড্র করতে পারেন। অথবা আরেকটা আমরা বলেছিলাম যে আমরা গ্রাফই দিয়ে দিলাম, সেখান থেকে আপনাকে বিভিন্ন পয়েন্টস বের করতে হবে, মনে আছে? জি স্যার। সো আপনি দেখবেন, সো বেশ কিছু অপশন আছে। সো এখানে আমাদের 2 নম্বরে থাকবে থিওরি। আমরা গ্রাফ দেখাই, এটা জায়জ আপনার এই ধরনের আমরা গ্রাফ পড়াইছিলাম ক্লাসে, এই ধরনের গ্রাফও দিয়ে দিতে পারি, সেখান থেকে হোয়াট ইজ দ্য সার্ল কট, টোটাল ফ্রিকোয়েন্সি, এগুলো আমরা চাইতে পারি, এই ধরনের গ্রাফ দিতে পারি। সো এগুলো আমরা ক্লাসে দেখাইছিলাম। সো এগুলাও থাকতে পারে, তখন আপনাকে এসব ABC কোশ্চেনের অ্যান্সার করতে হতে পারে। সো আমাদের এরকম হতে পারে। সো এই জন্য আমাদের এখানে পড়বেন 2 মার্কস থিওরি, আর বাকি 6 মার্কসের যে কোনো উপায়ে একটা অঙ্ক আসতে পারে যেটাতে 6 মার্কস থাকবে। হ্যাঁ, আপনাদের পরীক্ষার সময় মনে হয় 1 ঘন্টা 15 মিনিট, ঠিক আছে? 1 hour and 15 minutes। দেন আমরা 3 নম্বরে যাচ্ছি। চ্যাপ্টার 3, 3+4 বলতে পারেন। সেন্ট্রাল টেন্ডেন্সি এন্ড ডিসপারশন। এখানে থাকবে 8 মার্কস, এখানে 2+6। সো এখানে থাকবে A+B+C। সো 2 মার্কস স্থির আছেন এখানে, মনে হয় এরকম 2 3 3 মনে হয়, 3+3। সো এই নাম্বারে থিওরি আমরা শিট দিয়ে দিছিলাম। সো যেমন আসতে পারে ডিসপারশনের ইম্পর্টেন্স, জেনারেল টেন্ডেন্সি ইম্পর্টেন্স কি, দেন হ্যাঁ প্রপার্টিজ অফ দ্য অ্যারিথমেটিক মিন এর ইম্পর্টেন্স কি, বা ইউজ অফ মিন, দেন মিডিয়ান বা মোড এর অ্যাডভান্টেজ কি, হ্যাঁ এগুলোর প্রপার্টিজ। অথবা লিমিটেশন আসতে পারে, ইউজ অফ জিওমেট্রিক মিন এটা আসতে পারে, ওয়েটেড মিন এর ইউজ আসতে পারে। সেগুলো থেকে যে কোনো একটা আসবে 2 মার্কস। এবং আমরা এরকম ডাটা নিয়ে অঙ্ক করে দেখাইছিলাম, যে এরকম ডাটা দেওয়া আছে 5টা, সেখান থেকে কি বের করতে বলছে, মিন, মিডিয়ান, মোড, জিওমেট্রিক মিন বের করো, রাইট? সেটা আমরা কিন্তু স্যাম্পলের জন্য এখানে দেওয়া আছে, স্যাম্পলের জন্য আমরা মিন, মিডিয়ান, মোড, জিওমেট্রিক মিন বের করে দেখাইছি। দেন আমরা স্পেশাল কেস অফ ওয়েট অ্যারিথমেটিক মিন, ওয়েটেড মিন করেছিলাম। সো আমরা এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছিলাম, ক্লাসে আপনারা করেছিলেন, মনে আছে কিনা জানি না। সামেশন WX/সামেশন W, আমরা কি যেন একটা বইয়ের অঙ্ক করেছিলাম মনে হয়, ব্রুকলি অ্যান্ড হার্ড কভার, রাইট? এটা করবেন। জি আমার স্পেশাল, জি স্যার হ্যাঁ করছি। স্পেশাল কেস অফ জিওমেট্রিক মিন, এটা আমরা করেছিলাম, ঠিক আছে? যে দুইটা সময়ের মধ্যে গ্যাপ দেওয়া আছে, সেই গ্যাপের হ্যাঁ কতটুকু ইনক্রিজ হবে, যেমন এই অঙ্কটা মনে করেছিলাম, লাস ভেগাস নেভাদা ফার্স্টেস্ট গ্রোয়িং সিটি। তো সেখান থেকেও কিন্তু আমরা জিওমেট্রিক মিন আমরা বের করেছিলাম। সো আমরা এই ধরনের 3 ধরনের জিনিস সেখান দিতে পারি। একটা হচ্ছে এরকম ডাটা দিয়ে দিতে পারি, সেখান থেকে মিন, মিনিট, মোড বের করো। অথবা এরকম আমরা ডাটা দিয়ে দিতে পারি, কি বলবো, হ্যাঁ ওয়েটেড মিন চাইতে পারি, এরকম দিয়ে দিলাম, সো ওয়েটেড মিন বের করো।
অথবা এরকম দিয়ে দিলাম জিওমেট্রিক মিন বের করো। ঠিক আছে, দুই ধরনের দুইটা অঙ্ক থাকবে, তো 3 3 6। ওকে, ডিসপারশনের সাথে আছে। ডিসপারশনে আমরা কি শিখেছিলাম? ডিসপারশনও সেম। দেখা গেলো যে এই যে ইম্পর্টেন্স কি সেটা একটু পড়বেন, রেঞ্জের ইউজ কি, মিন ডেভিয়েশনের ইউজ কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ইউজ কি, কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশনের ইউজ কি, সেগুলো পড়বেন। এখানে আমরা একটা স্যাম্পল ডাটা দিয়ে করাইছিলাম অঙ্ক, সেখানে এক্সাম্পল হিসেবে দেওয়া নাই, গ্রুপ ডাটা দেওয়া আছে। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু প্র্যাকটিক্যালি আসবে, হ্যাঁ? এটা কিন্তু আবার থিওরির জন্য পড়েন না। এই ফর্মুলা দিয়ে আমরা আরেকটা ফর্মুলা শিখেছিলাম না, সামেশন, যেখানে এফ ছিল না, হ্যাঁ এক্স বার তো ছিল, এফ ভেরিয়েন্সের জন্য ছিল, এফ ছাড়া ছিল সামেশন এক্স মাইনাস এক্স বাই স্কয়ার মাইনাস ওয়ান, তাই না, স্যাম্পল ভেরিয়েন্স। তো সেটা দিয়ে আপনার আসতে পারে যে আমরা এক ডাটা দিলাম, ফাইন্ড মিন মিডিয়ান মোড অ্যান্ড ফর এক্সাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। আমরা এ এবং বি দুইজন ব্যাটসম্যানের জন্য শেখাইছিলাম। তো পরীক্ষায় একজন দুজন ব্যাটসম্যান না থাকতে পারে, একজনের জন্য ডাটা দেওয়া থাকবে, সেখান থেকে আপনাকে ভেরিয়েন্স অ্যান্ড ডেভিয়েশন এগুলো বের করতে হতে পারে। ঠিক আছে, সরি। দেন 4 নাম্বারে আমরা যে চ্যাপ্টারটা এখন পড়লাম, চ্যাপ্টার 13। ওকে, কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন। সেখানে হলো 8 মার্কস, 2 প্লাস 3 প্লাস, অথবা বলা যায় না, যেটা একসাথে থাকতে পারে একটা অঙ্ক, যেহেতু যে হলো এটাই 4 মার্কস। সো এখানে এ প্লাস বি। তো এতে আমরা থিওরি পড়াইছি, তাই না? থিওরিতে আমরা কি বললাম, কোরিলেশন কাকে বলে, কোরিলেশন অ্যানালিসিস কাকে বলে, কোরিলেশনের প্রপার্টিজ গুলা কি, আর হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন কি। সো এই চারটে জিনিস থেকে পড়বেন, যে কোনো একটা কমন চলে আসবে। আর বি নাম্বারের যে অঙ্ক, আমরা সাপোজ যে কোরিলেশন বের করলাম, আর এর মাধ্যমে স্কয়ার ডায়াগ্রাম ড্র করলাম, দেন কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন দেখাইলাম, দেন আমরা ওয়াই রিগ্রেশন ইকুয়েশন বের করলাম, সেখান থেকে এ এবং বি এর মান বের করলাম, তারপর এক্স এর মান দেওয়া ছিল, সেখান থেকে আমরা ওয়াই এর মান বের করলাম। সো এরকম একটা অঙ্ক দেওয়া থাকতে পারে, আমরা যেটা করলাম, যেমন বললাম, সরি চেঞ্জ হয়ে গেছে। তো আমরা বললাম যে এরকম একটা ডাটা দিয়ে দিব, সেখান থেকে আপনাকে ডাটা অত বেশি নাও থাকতে পারে, দেখা যায় এখানে হয়তো 12টা ডাটা আছে, সেখানে আপনার 7টা 7টা থাকতে পারে। এরকম একটা অঙ্ক থাকবে, আপনাকে তখন সেখানে 6 মার্কসের অ্যান্সার করতে হবে। এই হলো আপনার 1 নাম্বার দিবেন, বাকি 3টা থেকে যে কোনো 2টা অ্যান্সার করবেন, যেটা আপনাদের ভালো লাগবে। তাহলে বোঝা গেল মোটামুটি সিলেবাস। জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, কোনো কোশ্চেন। ওকে, আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে গিয়ে যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে ফোন দিবেন, না মেসেজ দিবেন না, ফোন দিবেন। কোশ্চেন বা যে ইনস্ট্রুমেন্ট ক্যালকুলেটরের বই সাথে রাখবেন, দেন ফোন দিবেন, আমরা সলভ করার চেষ্টা করবো। ঠিক আছে, কারণ আপনারাও বাড়ি যাবেন, হয়তো আমিও বাড়ি চলে যাব, তো সেখানে হয়তো বা ল্যাপটপ থাকবে না, সো অঙ্ক করানো চ্যালেঞ্জিং হবে। তাহলে কারো কোনো কোশ্চেন না থাকলে আজকে এ পর্যন্তই। আমরা কালকে আবার প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাব, এগুলো আবার একটু আমরা দেখাবো। ঠিক আছে সবার? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে থ্যাংক ইউ সবাইকে। স্ক্রিনশট নিচ্ছি।